নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আর একটি নতুন গল্প নিয়ে, অন্য একটি ভালোবাসা নিয়ে, অন্য একটা অনুভূতি নিয়ে। আমি জানি আমার গল্পগুলো আপনাদেরকে অন্য একটা অনুভূতিতে জাগায়, অন্য একটা ভালোবাসা জাগায়। তাই তো অন্য রকমের অনুভূতির গল্প আমি খুঁজে খুঁজে সংগ্রহ করে আপনাদের কাছে আমার কণ্ঠে আমি বলতে চাই। তাই তো আমি জানি এই গল্পগুলো আপনাদের ভালো লাগবে। চলুন সময় নষ্ট না করে আমি চলে যাই আজকের গল্প, নতুন একটা গল্প, নতুন অনুভূতির গল্প, যে গল্প আপনাদের মনকে নাড়া দেবে, আপনাদের ভাবতে শেখাবে অন্য কিছু, অন্যভাবে, নতুনভাবে। কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না সুজাতার। কোমরের ব্যথাটা বেড়েছে এদিকে। আজকাল কী যেন সব চিন্তা করে এক মনে, কোনো একটা জিনিসের দিকে তাকিয়েই থাকে, তাকিয়েই থাকে। টাইমে ওষুধটাও ঠিক করে খায় না। আবিরের সাথে এই নিয়ে ঝামেলাও হয়। অফিস থেকে ফিরে আবির মায়ের ঘরে এসে আগে খোঁজ নিয়ে যায় মা ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা। এই তো সেদিন ওষুধ খায়নি বলে কি ঝামেলা। ওষুধের পাতাটা দেখিয়ে আবির বলে উঠল, মা তুমি আজ ওষুধ খাওনি? ভুলে গেলে কি করে? কি করব? ওষুধ না খেলে চলবে কি করে? তুমিও নিজেও টাইম মতো খাবে না, নন্দিনীও যে দায়িত্ব নিয়ে তোমাকে ওষুধটা খাওয়াবে তুমি সেটাও করতে দেবে না। আমি তো আর বাচ্চা মেয়ে নয় যে নিজে করতে পারবো না। এই সামনে ওষুধটা নিজে নিয়েই খেতে পারি আমি, কিন্তু ভুলে গেলে কি করব? আবির আজও বুঝে উঠতে পারেনি নন্দিনীর সঙ্গে সুজাতার সম্পর্কটা ঠিক কেমন। নন্দিনী মানে আবিরের বউ। যতদিন যায় সুজাতা দুর্বোধ্য হয়ে উঠেছে আবিরের কাছে। তবে সুজাতার সাথে কথার ফেরে ওঠা মুশকিল। সঠিক কথা বোঝাতে গেলেও কিছু না কিছু একটা বুঝিয়েই দেয়। আবির ভালো কিছু কথা বলতে গেলেই এমন সেন্টু দিয়ে কথা বলবে, আবির চুপ করে যায়। সুজাতা তখন বলে, হ্যাঁ এখন তো তুই বলবি, তোর বাবা আমাকে কখনো ধমক মেরে কথা বলতো না, শেষে কিনা পেটের ছেলের কাছে এত কথা শুনতে হচ্ছে। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের আচরণটা একটু বদলেছে, সেটা বুঝতে পারে আবির। কোনো কথার যে কী মানে করে বসবে কখন কে জানে। ভালো মন থাকলে অনেক কথা বলে, না হলে নিজের মতোই চলে সুজাতা। সুজাতার এই নিজের মতো করে চলাটা ছোট থেকেই দেখে এসেছে আবির। সুজাতা বিছানায় বসে গল্পের বই পড়ছে। টিভি থাকলেও সিরিয়াল দেখাটা সুজাতার ঠিক পছন্দ নয়। তবুও খেতে বসে ওই যতটুকুন চোখ যায়। রাত 9টা থেকে পরপর দুটো সিরিয়াল দেখে নন্দিনী। টিভির দিকে চোখ না দিলেও কানে কথাগুলো আসে সুজাতার। মাঝে মাঝে গজগজ করতে করতে নিজের মনেই বলে, সিরিয়াল কি যে সব দেখে, বাড়িতে বউ থাকতে আরও একটা বউ, যত সব নোংরামো, এসব দেখেই তো উচ্ছনে যাচ্ছে। সুজাতার এমন কথায় নন্দিনী অত গুরুত্ব দেয় না। হেসে হেসেই নন্দিনীও বলে, তবুও তো সবাই দেখছে বলুন। সে যাই হোক। নন্দিনী সুজাতার ঘরে আসে। সুজাতা সন্ধ্যের দিকে ওই বই পড়ার অভ্যেস তৈরি করেছে আজকাল। শাশুড়ির কাছে এসে শান্ত স্বরে বলে, এতটা পড়া হয়ে গেছে? দুদিনেই তো পড়া শেষ করে ফেলবেন দেখছি। সুজাতা কোনো উত্তর দেয় না, এক মনে পড়েই যাচ্ছিল। 2 মিনিট পর বইয়ের পাতা থেকে চোখটা সরিয়ে সুজাতা জিজ্ঞাসা করে, কিছু বলবে? সেরকম কিছু না, কাল বিকেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, বিকেল 4টেই টাইম দিয়েছে। এতদিন থাকতে কালকেই করতে হলো? কাল আমার একাদশীর ব্রত, তুমি জেনে শুনে অ্যাপয়েন্টমেন্ট নিলে? তা কেন, ডাক্তারবাবু কদিন থাকবেন না, উনি বাইরে যাচ্ছেন, ফিরতে 10-12 দিন টাইম লাগবেই। তাই মনে হয় দেখিয়ে নেওয়াই ভালো। আপনার কোমরের ব্যথাটাও তো কমছে না। কোমরের আর দোষ কি? সব দোষ আমার কপালের। যা করছো ভালোই করছো, আজকাল আমাকে জিজ্ঞাসা করে তো কিছুই করো না। সুজাতার এমন কথায় খারাপ লাগলেও কিছু বলতে পারে না নন্দিনী। নন্দিনীও বোঝে সুজাতার মানসিক অবস্থার কথা। বিয়ের আগে নন্দিনী কত কী ভেবেছিল, শাশুড়িকে নিজের মা হিসেবেই পাবে। শাশুড়িকে মা হিসেবে সেভাবে পাওয়া হয়নি যেমনটা মা মেয়ের সম্পর্ক হয়। বিয়ের পর থেকে নন্দিনী এ বাড়িতে একটু ভয়েই থাকে। সুজাতা মুখে কিছু না বললেও মাঝে মধ্যে এমন কিছু আচরণ করে নন্দিনী বোঝে সুজাতা হয়তো মন থেকে এখনও মেনে নিতে পারেনি। আবার কখন এত ভালো ব্যবহার করে, তখন নন্দিনী মনে মনে ভাবে এমনটাই তো সে চেয়েছিল। দরকারি কথাগুলো সেরিয়ে নন্দিনী সুজাতার ঘর থেকে বেরিয়ে আসে। নন্দিনীর আজ অনেক কাজ। রাতে একটু চিলি চিকেন বানাবে নন্দিনী। আবার আবির খুব খেতে ভালোবাসে।
পরের দিন একাদশী। একাদশী দিন সব কিছু নিরামিষ। রাতের দিকে রান্নাটা এখন নন্দিনীই করে। মাসখানেক হলো রাতের বেলা রান্নাঘরে ঢোকে না সুজাতা। সকলের রান্নাটা দায়িত্ব সুজাতার। টুকটাক হেল্প করে দেয় নন্দিনী। সেটা নন্দিনী নিজের ইচ্ছেতেই করে। না করলেও সুজাতার কিছু যায় আসে না। সুজাতা কখনো অভিযোগ করে না। আবিরের পছন্দের চিলি চিকেন বানালেও সুজাতার জন্য পনির বানিয়েছে নন্দিনী। 7 বছর হলো সুজাতার চিকেন খাওয়া ছেড়েছে। মলয় সুজাতাকে বলতো, এই বয়স থেকে চিকেন খাবে না, মটন খাবে না, তাহলে খাওয়াটাই বা কী? কেন? খাওয়ার জিনিস বলতে চিকেন আর মটন ছাড়া কিছু নেই নাকি? পাশ থেকে আবির ও মলয়ের কথায় সায় দিয়ে বলতো, বাবা তো ঠিকই বলেছে, প্রোটিনের দরকার আছে শরীরে, তাই চিকেন খাওয়াটাও দরকার মা। চিকেন খেতে ভালোবাসতো মলয়। নিজে না খেলেও মলয়ের জন্য চিকেন বানিয়ে দিত সুজাতা। আবিরটাও হয়েছে বাবার মতো, চিকেন খেতেই ভালোবাসে বেশি। রাতে ডিনার টেবিলে একদিকে সুজাতা, অন্যদিকে আবির। রাতে সকলে রুটি চাই। সুজাতাকে 2 পিস রুটি আর পনিরের তরকারিটা আলাদা করে একটা বাটিতে দিয়ে নন্দিনী বলল, পনির কিন্তু অনেকটাই আছে মা, লাগলে বলবেন। আজকাল সুজাতাকে ডায়েট মেনেই চলতে হয়, সুগার ধরা পড়েছে, অনেক কিছুই খাওয়া নিষেধ। সুজাতা তরকারির বাটিটা টেনে নিয়ে বলল, না থাক, এতেই হয়ে যাবে। আবিরও খেতে খেতে টিভি রিমোটটা নন্দিনীকে দিতে বলে, কোথায় একটা বিস্ফোরণ হয়েছে সেই খবরটা দেখবে। নন্দিনী বলে উঠল, ওসব পরে দেখো, এখন আমি সিরিয়ালটা দেখে নিই। আবির আর এই নিয়ে কথা বাড়ায় না। কথা বাড়ালেই সুজাতাও 2-1 কথা শোনাবে। চুপচাপ খেতে থাকে। সুজাতার খাওয়া প্রায় শেষের দিকে। আজ পনিরটা বেশ রান্না করেছো দেখছি। কথাটা বলেই খাওয়া শেষ করে সুজাতা উঠতে যাবে। ঠিক সেই সময়ই নন্দিনী সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়ে সুজাতার দিকে তাকিয়ে বলে, একটা কথা আপনাকে বলার ছিল মা। বলার ছিল যখন তখন বলেই ফেলো। বলছিলাম, বিয়ের পর থেকে 3 বছর হয়ে গেল, আমাদের অ্যানিভার্সারিতে সেভাবে কিছু করা হয়ে ওঠেনি। ওই দিন আমরা নিজেদের মধ্যে একটু ঘরোয়া অনুষ্ঠান করতে চাইছি, আপনি কি বলেন? তুমি ভাবলে কি করে? তুমি জানো ওই দিনটা কি? জানি মা, তারপরেও মুখে হাসি। তোমার ফুর্তি আনন্দটাই সব। বুঝতে পারছো আমার মনের অবস্থাটা? আবির, তোকে বলি, ও না হয় পরের মেয়ে, ও এসবের কিছু বোঝে না। তুইও, ছি, ভাবতে লজ্জা করছে, তুই আমার ছেলে। আবির তখন খাওয়া শেষ করেছে। সুজাতার কথা শুনে আবির বলে, মা তুমি এতটা রিয়াক্ট করছো কেন? তুমি চাইলে হবে, না চাইলে হবে না, তার জন্য এতটা চিৎকার করার কোনো দরকার নেই। আমি জানি তোমার চিৎকার করাটা যুক্তিসঙ্গত। রাগে গজগজ করতে করতে সুজাতা চলে যায় নিজের ঘরে। মলের ছবিতে তাকিয়ে ভাবতে থাকি, এই পৃথিবীতে মানুষ যতদিন থাকে ততদিন তার মূল্য, মৃত্যুর পর কি আর মনে রাখি। সুজাতা বুঝতে পারছে মলের স্মৃতি ঝাপসা হয়ে আসছে ছেলের কাছে। মনে পড়ছে 4 বছর আগের কথা। ছেলের বিয়ের সব দায়িত্ব নিজের হাতে নিয়েছিল মলয়। একমাত্র ছেলে, বিয়ে বলে কথা। সুজাতা মলয়কে বলেছিল, এতদিন তোমার মনের ইচ্ছেটা পূরণ হবে। মলয় বলতো, বাড়িতে একটা মেয়ে না থাকলে ঘর মানায়। খুব শখ ছিল একটা মেয়ের। মানুষের পরিকল্পনা করে বটে, কিন্তু সব কিছুই চলে ওপরওয়ালার নিয়মে। তা না হলে ছেলের বিয়ের দিনই এমন অঘটন ঘটে। ছেলের বিয়েতে পরবে বলে চিতপুর থেকে মলয় কিনে এনেছিল তসরের উপর কাজ করা পাঞ্জাবি। সুজাতা রসিকারকের বলেছিল, বুড়ো বয়সে যত ঢং। মলয় হেসে বলেছিল, সুজাতার কথা শুনে বলেছিল, সুজি, ওই পাঞ্জাবিটা পরলে বয়স 20 বছর কমে যাবে। মলয় সুজাতাকে সুজি বলে ডাকত। সুজাতা বলতো, এত ভালো নামটাকে বিচ্ছিরি করে তুমি ডাকো। ছেলের বিয়ে পর তুমি আর ওই নামে আমাকে ডাকবে না। বেশ বাবা বেশ, ওই নামে আর ডাকবো না। মলয় সত্যি আর ওই নামে কখনোই ডাকবে না, সুজাতা আদৌ বুঝতে পারেনি সেদিন। আবিরের বিয়ের দিন সন্ধেবেলা সুজাতা আবিরকে বরণ করেছিল। আবির বিয়ে করতে যাবে, মলয় সুজাতাকে তাড়া দিচ্ছিল, আরে গিন্নি তাড়াতাড়ি বরণ করে ছাড়ো, ওদিকে 8:30টায় লগ্ন, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বরণ পর্ব সেরে মলয় বর আর বরযাত্রী নিয়ে বেরিয়ে গেল। কে জানতো জীবিত মানুষটা বাড়ি ফিরবে মৃত মানুষ হয়ে? বিয়ের পর্ব চলছে, কত লোকজন, তারই মাঝখানে শুরু হলো মলয়ের বুকে ব্যথা। মলয় বলেছিল, ও সামান্য ব্যাপার, প্রায়ই হয়। ওই গ্যাস থেকে বেশিক্ষণ টাইমও দেয়নি। বুকে ব্যথাটা বেশি হতেই সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলে ডাক্তারে বলে ম্যাসিভ হার্ট অ্যাটাক, সব শেষ হয়ে যায়। সুজাতার জীবনে নেমে আসে এক কালো অন্ধকার।
ছেলের বিয়ের দিনই ঘটে গেল এক অঘটন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মুখে তখন একটাই কথা, মেয়েটাই অপয়া। তা না হলে এমন ঘটনা ঘটবে কেন? সেদিনের বাড়ির পরিবেশটা খুব ভয়ঙ্কর ছিল নন্দিনীর কাছে। অনেকেই যখন দোষ দিচ্ছিল তখন শোক সামলে সুজাতা প্রতিবাদ করেছিল বটে। সুজাতা চিৎকার করে বলেছিল, কারোর জন্য কারো কিছু হয় না, নিয়মিত নিয়তির হাতে বাঁধা আমরা। নতুন বউকে কেউ দোষ দিও না, আমার কপালের দোষ বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। নন্দিনীকে আত্মীয় স্বজনের রোষের হাত থেকে বাঁচিয়েছিল সুজাতা। সমাজে এখনও যা কিছু খারাপ ঘটনা দায় তার এসে পড়ে একটা মেয়ের উপরেই, তার দোষ থাকুক বা না থাকুক। নন্দিনীর শ্বশুরবাড়িতে আগমনটা সুখকর হয়নি। নতুন বউকে বরণ করার জন্য মলয় কিনে দেওয়া হলো লাল পাড় গরদের বেনারসিটা পরা হয়ে ওঠেনি সুজাতার। শাড়িটা হাতে নিয়ে মলয় বলেছিল, তোমাকে শাড়িটা পরে একদম গিন্নিমা লাগবে। মলয়ের কথা মিথ্যে হয়ে যায় সুজাতার কাছে। সেসব কথা কত জীবন্ত আজ, অথচ ছেলে বউ সব কিছু ভুলে ওই দিনেই অ্যানিভার্সারি পালন করবে। ভাবলেই যেন কেমন লাগে সুজাতার। রাত্রে মলয় এসেছিল সুজাতার ঘরে। সুজাতাকে দেখেই বলতে শুরু করলো, চেহারার কি হাল করেছ? টাইমে খাওয়া দাওয়া করনি, নিয়মিত ওষুধ না খেলে কতদিন চলবে বলো তো? আমার প্রতি অভিমান করে থেকো না, আমার জন্যই তো আবির আর তোমার বৌমার বৌভাতের অনুষ্ঠানটা হলো না। কত স্বাদ ছিল জানো, কত আনন্দ করব আমরা বন্ধুদের বলেছিলাম, ছেলের বিয়েতে কবজি ডুবিয়ে খাওয়াবো, সব অপূর্ণ হয়ে গেল। সুজি, তুমি আমার একটা কথা রাখবে, ওদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা তুমি নিজে হাতের দায়িত্ব নিয়ে করবে। তুমি পারবে তো? কি কি হলো, করবে না? বলো করবে তো? সুজাতা চিৎকার করে বলে ওঠে, আমি করব, আমি করব। সুজাতা চিৎকার শুনে পাশের ঘর থেকে আবির ছুটে আসে, সঙ্গে নন্দিনীও। কি হয়েছে মা, ভয় পেয়েছ? জল খাবে? সুজাতা জলের বোতলটা থেকে একটু জল গলায় নিয়ে গলাটা ভেজায়, তারপর বলে, কিছু হয়নি, স্বপ্ন দেখছিলাম। আজ আবির আর নন্দিনীর চতুর্থ বিবাহবার্ষিকী। আবির অফিস ছুটি নিয়েছে আজ, ছোট করেই একটা অনুষ্ঠান হচ্ছে। নন্দিনীর বাবা মাও এসেছে বাড়িতে, আনন্দীও এসেছে। আনন্দী নন্দিনীর খুব কাছের বন্ধু। অসীম আর অপরেশকে নিমন্ত্রণ করেছে সুজাতা। এই দুজন মলের অভিন্ন হৃদয় বন্ধু। আবিরের দুজন বন্ধু আজ আসবে, তুই সেজে রেডি থেকো। নন্দিনীকে কথাটা বলে আবির স্কুটিটা নিয়ে বেরিয়ে যায় কেকটা আনতে। কেকটা অর্ডার দেওয়া হচ্ছে আবিরের অফিসের কাছাকাছি একটা দোকানে। আবির বের হওয়ার আগে সুজাতা অবশ্য বলেছিল, বাড়ির কাছাকাছি এত দোকান থাক, 10 কিলোমিটার দূরে কেকের অর্ডার দিয়েছিস। আরে ওটা অর্ঘ্যর বন্ধুর দোকান, অর্ঘ্যই বললো ওখান থেকে নিতে। তাছাড়া অর্ঘ্যও তো আসবে আজ, স্কুটিটা নিয়েই তো যাচ্ছি, ওই জন্যে আমি চালিয়ে নিয়ে আসবো, অর্ঘ্যকে একটা ধরে নিয়ে স্কুটির পিছনে বসবে। অনেকদিন পর সুজাতাও যেন একটু খুশি খুশি। সুজাতাই নিজে হাতে সব রান্না করেছে। 5 বছর আগে পুজোতে মলয়ের দেওয়া পিওর সিল্কটা পরেছে সুজাতা। কালো রঙের সাউথ ইন্ডিয়ান সিল্কটা পরেছে নন্দিনী, খোঁপায় জুঁই ফুলের মালা। নন্দিনীকে খুব সুন্দর লাগছে। নন্দিনীর মা নন্দিনীকে দেখেই বলে উঠল, এত শাড়ি থাকতে কালো রঙের শাড়িটা পরা তো ঠিক হয়নি, কালো রঙটা আমার ঠিক পছন্দ নয়। এদিকে মলয়ের 2 বন্ধু চলে এসেছে বাড়িতে। অনেক দিন পর একসঙ্গে এতজন লোক বাড়িতে। সুজাতাদি ভাবছে, কে বলবে মলয় নেই বাড়িতে। 2 বন্ধুর সাথে পাশের ঘরে গল্পের আসর জমিয়েছে যেন। এদিকে 8টা বাজতে যায়। আবির কেক নিয়ে তখনও ফেরেনি, বেরিয়েছে তো সেই সন্ধ্যে 6টায়। খুব বেশি দেরি হলে 7:30টার মধ্যে ফিরে আসা উচিত। সেই জায়গায় ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে গেছে। নন্দিনী চিন্তা করতে করতে আবিরকে কল করে। আবিরের মোবাইল তো ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে। তাড়াহুড়োতে মোবাইলটাই ফেলে গেছে আবির। উপায় না দেখে অর্ঘ্যকে কল করতে যাবে নন্দিনী, কারণ কেকটা নিয়ে ওরই আবিরের সাথে আসার কথা। সঙ্গে সঙ্গে অর্ঘ্যর ফোন আবিরের মোবাইলে। অর্ঘ্য জিজ্ঞাসা করে, আবির কি বাড়ি থেকে বের হয়নি? আমি তো কেক নিয়ে 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি। এমন কথা শুনে নন্দিনী বলে, ও তো 6টার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে কি, ও তো এখানে আসেনি, তাহলে কোথায় গেল? পাশেই ছিল সুজাতা। নন্দিনীর চোখে মুখে ভয়ের ছায়া তখন। সুজাতা জিজ্ঞাসা করলো। নন্দিনী বলে, ওর বন্ধু দাঁড়িয়ে আছে অথচ ওখানে পৌঁছায়নি। পৌঁছায়নি?
এ কেমন কথা? ঘড়ির কাঁটা তখন 8:30টার ঘর পেরিয়ে 9টার ঘরে ঢুকবে। এদিকে নন্দিনীর মনে অস্থিরতার ছাপ। কোনোভাবেই আবিরের সাথে যোগাযোগ করার উপায় নেই। বাড়িতে যে কয়জন গেস্ট আছে তারাও বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব। নন্দিনীর মা বলে, আমি ওদিকটা দেখে নিচ্ছি, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুই এদিকটা দেখ। আবিরের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। নন্দিনী আর সুজাতা দুজনে একে কল করতে থাকে। ওদিকে অর্ঘ্য বলল, আমি খোঁজ নিয়ে দেখেছি, ঘড়ির কাঁটা থেকে নেমে আসছে। 10টার পর 10টা হয়, কেউ বলতে পারছে না আবির কোথায়। নন্দিনীর সুন্দর করে সেজে ওঠা মুখটা কেমন যেন ফ্যাকাশে উঠেছে। তাহলে কি কোনো অঘটন ঘটল? সন্ধ্যের পর থেকে মনটা বড্ড কুগাইছিল নন্দিনীর। সিঁদুর কৌটোটা হাত থেকে মেঝেতে পড়ে যেতে বুকটা ধরাস করে উঠেছিল নন্দিনী ভেবে কুল কিনারা পাচ্ছে না। নন্দিনী ভাবতে থাকে, মা হয়তো ঠিক কথাই বলেছিল, কালো রঙের শাড়িটাই কি। সেসব ভাবতে গিয়ে নন্দিনী যেন সব শক্তি হারিয়ে ফেলেছে যেন। সুজাতাকে বলে, আমার ভীষণ ভয় করছে মা। সুজাতাও বলে, মনকে শক্ত করো, ঈশ্বরকে ডাকো। ঘড়িতে তখন 11টা। অর্ঘ্যর ফোন আসে আবিরের ফোনে। মোবাইল রিং হতেই নন্দিনী ছুটে যায়। নন্দিনীর বাবা ততক্ষণে রিসিভ করে বলে, আমি নন্দিনীর বাবা। ওপাশ থেকে অর্ঘ্য ফোনে বলে, বাগুইহাটের কাছে আবিরের স্কুটিটা পাওয়া গেছে। সন্ধ্যে 7টা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর। শুনছি তো একটা 27-28 বছরের ছেলে আশঙ্কাজনক অবস্থায় পিজি হসপিটাল নিয়ে গেছে। পুলিশের থেকে এই খবরটা জাস্ট পেয়েছি। স্কুটিটা এখনও একটা চায়ের স্টলের পাশে রাখা আছে। পারলে আপনিও চলে আসুন পিজি হসপিটালে, আমি ওখানে যাচ্ছি। এমন খবর শুনে নন্দিনীর বাবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। নন্দিনী হাউমাউ করে কেঁদে ওঠে। নন্দিনী কাঁদতে কাঁদতে বলে, এমন দিন তো দেখতে চাইনি, আমি চাইনি এমন অ্যানিভার্সারি। আবিরকে এখনই নিয়ে আসিস দাও। সুজাতাও যেন নিশ্চুপ হয়ে গেছে। কী বা বলবে ভেবে পায় না। মনে মনে নিজেকে দোষ দিতে থাকে মলয় কি এমনটাই চেয়েছিল? এই নয় কি তার বৌমার মেয়ের প্রতি তার ভালোবাসা? মেয়েটার জীবন থেকে আলোটা কেড়ে নিতে পারলো মলয় কি এতটাই খারাপ? সুজাতা নন্দিনীর কাছে গিয়ে বসে। পাশে আছে নন্দিনীর মা। নন্দিনীকে কাছে টেনে নেয় সুজাতা। বুকে জড়িয়ে ধরে সুজাতাকে বলে, আমিও ভুল ছিলাম, হয়তো তোকে সেভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু বিশ্বাস কর মা, তোকে যে ভালোবাসি খুব, সেটা প্রকাশ করতেই পারিনি কখনো। পৃথিবীতে এত অঘটন ঘটে, কেউ কারোর জন্য দায়ী নয়, কপাল ছাড়া পথ নেই রে। তারপর মলয়ের ছবিটার দিকে তাকিয়ে চোখ চলে যায় সুজাতার। রজনীগন্ধার টাটকা মালাটা গলায় পরে মলয় যেন হাসছে আর বলছে, সুজাতা, দুঃখের রাত বেশিক্ষণ থাকে না, তবে জীবনে কষ্ট আসে, ভেঙে পড়ো না। সব কিছু বিধির বিধান। বড় গাছটা ভেঙে পড়লে সেটা গাছটার উপর এসেই পড়ে। তোমাকে শক্ত হতে হবে। কত কাজ অপূর্ণ অবস্থায় ফেলে এসেছি, তোমাকে শক্ত হাতে ধরতে হবে। নন্দিনী তো অনেক ছোট, ওর জীবনে ভালোবাসার প্রয়োজন আছে। আজ এমন পরিস্থিতি তৈরি না হলে তুমিও বুঝতে পারতে না মেয়েটাকে তুমি কতটা ভালোবাসো। এই পৃথিবীর আপনজন যারা, তারা কেউ হারায় না, সবাই আছে তোমার, সবার সাথেই আমিও আছি। রাত 2টো। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আবিরের মোবাইলে রিং হচ্ছে। এত রাতে কার ফোন? নন্দিনী ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে একটা চেনা কণ্ঠ। আমি আবির বলছি। আমি সরি নন্দিনী, আমাকে ক্ষমা করো, ফোনটা করতে অনেক লেট হয়ে গেল। ঠিক সময় ওকে নিয়ে হসপিটালে পৌঁছাতে না পারলে ওকে হয়তো বাঁচাতে পারতাম না। অ্যানিভার্সারির কথা মনে ছিল, কিন্তু নিজের কর্তব্য থেকে সরে আসতেও পারিনি। তোমার মতোই আরও একজন ধরে নাও, ও তোমারই বোন। এই 7 মাস হলো ওদের বিয়ে হয়েছে। রিকোয়েস্ট করেছিল, দাদা তাড়াতাড়ি একটু হসপিটাল নিয়ে চলো, আমার স্বামীকে বাঁচাও। হয়তো না করলেও পারতাম, একটা অ্যানিভার্সারির আনন্দ আমরা হয়তো মুশকিল থাকতাম। অন্যদিকে তখন বিসর্জনের বাজনা বাজত। মেয়েটা জীবনের রঙটাই হারিয়ে ফেলতো। আমাদের আনন্দের কিছুটা মুহূর্ত হয়তো হারালাম ঠিকই, কিন্তু জীবনের অনেকটা আনন্দ সঞ্চয় করেও তো নিলাম, বলো। অনেকটা আনন্দ করব আগামী বছরে, কথা দিলাম নন্দিনী। চিন্তা করো না, আমি ঠিক আছি, সকালেই ফিরছি। সত্যি গল্পটা কান্না দিয়ে গেল, গল্পটা আনন্দ দিয়ে গেল, গল্পটা অন্য একটা অনুভূতি দিয়ে গেল। যদি সত্যি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।